প্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকে সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। স্বাগত সোহরাব ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে পুরনো রূপে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ভবন, ক্যাম্পাসে ক্যাম্পাসে সংঘাত। ইত্তেফাক দাবিতে সবচেয়ে কম ক্লাস নেন সহকারী অধ্যাপকেরা। এই অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই। জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের প্রতিক্রিয়া। সমকাল বদলাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, যুক্ত হচ্ছে তৃতীয় লিঙ্গ। কর ছাড় কমাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মানবজমিন বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা নিয়ে নানা আলোচনা, প্লট দখলের নয়া তরিকা। আমাদের সময়ে স্বজনের স্পর্শে মুছে গেল সব দুঃখ, পদ বাড়ে লোভ আর পদ না পেলে ক্ষোভ। জায়গাধীন আয় বৈষম্যের অস্থিতিশীল বাজার, আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। কালবেলা সাংগঠনিক শক্তি বাড়াতে নানা উদ্যোগ বিএনপির, রাজনীতির আলোচনায় ডোনাল্ডোর সফর। আজকের পত্রিকা রোগীর ক্ষতি, কর্মীর লাভ, প্রতীক্ষা শেষে প্রিয়জনের সান্নিধ্যে নাবিকেরা। দেশ রূপান্তর, আলু সিন্ডিকেটে 8,000 কোটি। বাংলাদেশে বিদ্যুৎ বেচে আদানির মুনাফা দ্বিগুণ। সময়ের আলো, উত্তাপেয় শীত, ঘুম, বন্দরে আবেগঘন পরিবেশ। মানব কণ্ঠ, মৌসুম জুড়ে আমের রাজত্ব শুরু, আবারও সরগরম রাজনীতি, আলোচনা পাল্টা আলোচনা। প্রতিদিনের বাংলাদেশ, মৃত্যুর দুয়ার থেকে মায়ের কোলে, শুল্কমুক্ত থাকছে না এমপিদের গাড়ি। খবরের কাগজ, যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করতে চায় না বিএনপি, মৃত্যু মুখ থেকে স্বজনের কাছে। আলোকিত বাংলাদেশ, ফুরফুরে সরকার, চুপসে বিএনপি। ঢাকায় ডোনাল্ডো, প্রিয়জনের সান্নিধ্য পেলেন আবদুল্লাহর 23 নাবিক। করতোয়া আপন নীড়ে মুক্ত নাবিকরা, ঢাকায় লুর ব্যস্ত সময়। টিভিএস, প্রাইম মিনিস্টার ফর নো ট্যাক্স হাইক অন ফুড টু ফাইট ইনফ্লেশন। NBR plans more corporate tax cut. Financial Express, crawling peg offers caution against forex volatility. শিরোনাম দেখলাম, শিরোনাম জুড়েই আছে ডোনাল্ডোর ঢাকা সফর, এবং সফরকে কেন্দ্র করে শাসক দলের তরফে বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলছেন যে আমরা ভিসা নীতি আর কিতে পরোয়া করি না, ওই যে করি না যেটা বলছেন তিনি। আসলে আমাদের রাজনৈতিকদের মঞ্চের ভাষা এবং টেবিলের ভাষা তো এক নয়। আচ্ছা, আলোচনার টেবিলে সে আওয়ামী লীগের যিনি প্রতিনিধিত্ব করেন, মন্ত্রী বা উপদেষ্টা, তিনি তার সাথে কি কথা হয়েছে, কি বলেছেন, সেটি একটি। আর মঞ্চে এটা হচ্ছে নেতাকর্মীদের এক ধরনের উজ্জীবিত করার জন্য, প্রতিপক্ষ যাতে সুবিধা না নিতে পারে, সেজন্য এই ধরনের কিছুটা আক্রমণাত্মক, কিছুটা আত্মরক্ষামূলক বক্তব্য, বিবৃতি দিয়ে থাকেন। এবং দেখেন ডোনাল্ডোর আসার আগে দুই দলের পক্ষ থেকেই প্রথম হচ্ছে আওয়ামী লীগ বলল যে এটি ডোনাল্ডোর আগমনে বিএনপি উল্লসিত। বিএনপি বলল যে না, আমরা এটা নিয়ে চিন্তা করি না, আমরা আমাদের জনগণ নিয়ে। তখন আবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সুর পাল্টালেন। তো এই রাজনীতিতে এই পাল্টাপাল্টি এবং কি বলে, একজন বিদেশি অতিথি, ওই দেশ সম্পর্কে আমাদের কোনো যদি রিজার্ভেশন থাকে, কোনো ব্যাপারে আপত্তি থাকে, সেটা যেমন বলা, আবার এটা নিয়ে পাল্টাপাল্টিতে হওয়া উচিত না। যেমন শ্রম নীতি নিয়ে আইনমন্ত্রী বলেছেন যে আমরা কারো পরামর্শ করছি না, আমাদের বাস্তবতায় করেছি। এটা হচ্ছে এক ধরনের বক্তব্য। কিন্তু মানে ডোনাল্ডো কার পক্ষ হয়ে আসছেন এবং ডোনাল্ডোর আগমনে কি উল্লসিত, বা আমরা আমন্ত্রণ জানাই নাই। হ্যাঁ, আমন্ত্রণ না জানালে একজন লোককে অনাহত হয়ে তো আসতে পারেন না। তারা আগ্রহ দেখাতে পারেন, আমরা নিশ্চয়ই তার আগমনকে অনুমোদন দিয়েছি। আর একজন মানে এটা হচ্ছে কি, তাতে আমাদের নিজেদেরই আমাদের মর্যাদার হানি হয় বা নিজেদের মর্যাদা নিজেরা নষ্ট করি। একজন বিদেশি অতিথি আসছেন, তার সাথে যদি সত্যিই বঙ্গবন্ধুর সময় তো দেখেছি যে বিশ্বব্যাংকের প্রধান বা অন্য যারাই এসেছেন তাদের সঙ্গে কীভাবে দর কষাকষি করেছেন, বা তার অবস্থান থেকে একটু সরেননি, যে নীতিগত অবস্থান থেকে আলোচনা হবে, নীতিগত অবস্থান থেকে।
হ্যাঁ, একটা নীতিগত কি বিষয় আছে। এক হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক, ভূ রাজনৈতিক স্বার্থ আছে যুক্তরাষ্ট্রের, নিশ্চয়ই এটি স্বীকার করুক বা না করুক। আর সেখানে তারা নিশ্চয়ই বাংলাদেশকে পক্ষে নিতে চাইবে, বাংলাদেশের তার নিজের অবস্থান থাকবে, এবং সেখানে একদিকে চীন, ভারত, কাউকেই বাংলাদেশ ছাড়বে না বা ছাড়া উচিত হবে না। সবার কাছ থেকে, এই বৃহৎ রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা কতটা সুবিধা পেতে পারি। আর যুক্তরাষ্ট্রের সাথে আরেকটি হচ্ছে যে শ্রম নীতি। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের যারা ক্রেতা, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের, তাদের একটা আপত্তি আছে, বা সরকারেরও এ নিয়ে নানা রকম কথাবার্তা আছে। সেখানে আমাদের শ্রম নীতি, আমাদের শ্রমিকদের যদি কল্যাণে একটা নীতি হয়, সেটা তো আমাদেরই ভালো। আর তাতে তৈরি পোশাক শিল্প যদি লাভবান হয়, আর সেটা আমরা করব না কেন? যেটা র্যাবের উপরে স্যাংশন নিয়ে বা ভিসা নীতি নিয়ে আলোচনা হবে সরকারের তরফে বলা হয়েছিল, কিন্তু সর্বশেষ যে খবর পাওয়া গেছে যে বৈঠক হয়েছে তাতে এটা আলোচনা হয়নি। আপনি শুনেছেন এটা? মানে আসলে দ্বিপক্ষীয় সম্পর্কটা, এটা তো কি বিষয়ে আলোচনা হবে আগে থেকেই কিন্তু জানানো হয়, মানে অন্তত পয়েন্টগুলো জানানো হয়, আলোচনার বিষয়বস্তুর একটা ইঙ্গিত দেওয়া হয়। তো এটি নিয়ে আলোচনা হবে। এখন কি বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের তো একটা দীর্ঘদিনের দাবি যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক। যুক্তরাষ্ট্র বলেছে হ্যাঁ, অনেক অগ্রগতি হয়েছে, তারা আরও অগ্রগতি চান। আর এ তো হয়নি যে নিষেধাজ্ঞার পর বিচার বহির্ভূত হত্যা একেবারে বন্ধ হয়েছে, তাও হয়নি। হ্যাঁ, কমেছে, সংখ্যায় কমেছে। তো সুতরাং আর বাংলাদেশের মানবাধিকার আমরাই তো রক্ষা করব, সুরক্ষা দেব। অন্য দেশ এসে বা এই নিষেধাজ্ঞাই বা দিতে হবে কেন? এটা তো বাংলাদেশের জন্য অপমানকর। তো আমরা চাই যে যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে এবং যারা হত্যা করেছেন, দুটি তো বাংলাদেশের মানুষ, এটা যুক্তরাষ্ট্রের কেউ নাগরিক না। সুতরাং আমাদের শাসন পরিচালনার ক্ষেত্রে, অপরাধীদের ধরার ক্ষেত্রে, দেখুন এই আলোচনা যখন আমরা করছি, দুদিন আগে দেখলাম একজন ডিবির কর্মকর্তা, তিনি আসামিকে না পেয়ে তার স্ত্রীর কপালে বন্দুক, কি বলে, পিস্তল ধরেছিলেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। একজন পুলিশ কর্মকর্তা, অবশ্যই তিনি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ধরবেন, কিন্তু এতটা নিষ্ঠুর হবেন কেন যে একজন নারীর কপালে কপাল তাক করে তাক করবেন পিস্তল? মানে একটু বোধহয় মানবিক হওয়া উচিত। একটু মানে অপরাধী ধরা মানেই হচ্ছে তাকে মানে যা খুশি করতে পারা নয়। হ্যাঁ, অপরাধী পারেনি, তাকে খুঁজে বের করুক, খুঁজে বের করে বিচার করুক। বিচার করতে তো কোনো আপত্তি নেই, কিন্তু এটা দৃশ্যমান না হয় যে এটা বিচার নয়, বিচারের চেয়ে বেশি কিছু, অর্থাৎ মানে জবরদস্তি। তো বিচার, এবং যে কোনো নাগরিকের, এমনকি খুনের আসামির কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। তো এখানে সেটি দেয়া হবে বলে আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে একদিন আগে হাইকোর্টের তরফে এটা যুগান্তকারী রায় হয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কন্ডেম সেলে রাখার ব্যাপারে। তো সরকার তরফে এটা আবার আপিল করা হয়েছে। এখন কি অবস্থা? আপিল করেছে, এখন আপিল বিভাগ কি বলে। আপিল বিভাগ যদি হাইকোর্টের রায় সমর্থন করে তাহলে এক ধরনের, আর যদি সমর্থন না করে তাহলে আমরা দেখব যে হাইকোর্ট এবং আপিল বিভাগের অবস্থান এবং রায় বিপরীতধর্মী। তবে এই যে যুক্তিতে এটি করা হয়েছে, মানে হাইকোর্ট রায় দিয়েছে, আমরা তো মনে করি সেটি সঠিক। সঠিক এই কারণে, ধরুন বিচারিক আদালতে যখন একজনের মৃত্যুদণ্ড হওয়ার পর দীর্ঘ সময় যায়, দীর্ঘ সময় মানে সেটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত যায়। আপনি নারায়ণগঞ্জের 7 খুনের মামলা, সেটা এখনও কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কন্ডেম ছেলেই আছেন। এরকম তো অনেক আপনার মানব জীবনের খবর আছে যে 2000-এর উপর, 2554 মানে 2500 মানুষ এই কন্ডেম ছেলে আছে এখন। হ্যাঁ, মৃত্যুদণ্ড পৃথিবীর অনেক দেশেই মৃত্যুদণ্ড নেই, আমাদের এখানে মৃত্যুদণ্ড আছে। আমরা ধরে নেই যে এটি আমাদের আইন সঠিক বিচার বলে মনে করছে, কিন্তু দণ্ড প্রয়োগের আগে তাকে কেন দণ্ডিত করা হবে?
তাকে একটা কি বলে মানে এই কন্ডেম সেলে রাখা হচ্ছে একজন মানুষকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, আর সেটি বোধহয় ঠিক নয়। আপনি জানেন যে মৃত্যুর মুখ থেকে স্বজনের কাছে হেডিং দেখছি আমি খবরের কাগজে, সেটা হচ্ছে ওই যে আপনার যারা যে সমস্ত নাবিকরা 23 জন নাবিক যেভাবে জিম্মি হয়েছিলেন তাদের মুখ থেকে তারা দেশে ফিরেছেন গতকাল। না, অনেক দুঃসংবাদের মধ্যে এটা তো অবশ্যই সুসংবাদ এই পরিবারগুলোর জন্য, বাংলাদেশের জন্য, এবং ভবিষ্যতে আমাদের সতর্ক থাকতে হবে যাতে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি না হয়। এই নাবিকদেরও সতর্ক থাকতে হবে। নাবিক এই জাহাজ যারা মালিক জাহাজের পরিচালনা করেন, অনেক দেশে কিন্তু নিরাপত্তা রক্ষী থাকে যাতে জলদস্যুদের মোকাবেলা করা যায়। ভবিষ্যতে অন্তত বিশেষ করে বিপজ্জনক যে উপকূল ভাগে সেখানে এই ধরনের সতর্ক ব্যবস্থা নেওয়া হবে। এবং এক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে, এই জলদস্যুরা জাহাজ ছিনতাই করেছে, সেই এলাকা, সেই দেশ বা সেই এখানে আন্তর্জাতিক সম্প্রদায় বা আন্তর্জাতিক শক্তিগুলো, আন্তর্জাতিক আইনে কি এটা বিচারের কোনো ব্যবস্থা নেই? না, দস্যুতা অপরাধ তার তো বিচারের ব্যবস্থা আছে বা থাকা উচিত। এখন সেটা কে বিচার করবে, এটা একটা প্রশ্ন। তবে এক্ষেত্রে আমরা তো দেখি যে বিশ্বের যে বৃহৎ রাষ্ট্রগুলো তারা তো নিজেরাই বিচার করে। অনেক দেশ থেকে আসামি তুলে নিয়ে যে আসামি ধরে নিয়ে তার দেশে যে বিচার করে। কিন্তু এক্ষেত্রেও এরকম একটি আমরা মনে করি যে জলদস্যুদের বিচারের ক্ষেত্রে একটা আন্তর্জাতিক মানে একটা আদালত হতে পারে। আমরা তো যুদ্ধাপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক আদালত করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে করা হয়েছে, এক্ষেত্রেও করা যেতে পারে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে যে ক্যাম্পাসে সংঘাত, এবং সেই স্টোরিতে আছে যে মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অস্ত্রের মহড়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, গাছ কাটার ছবি তোলায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে হুমকি। এই যে এগুলো ক্যাম্পাসে সংঘাত চলছে। ও সংঘাত কার সঙ্গে? নিজেরাও আছে, অন্যদের সঙ্গে এইরকম অন্যদের সঙ্গে। রাজশাহীতে ছাত্রলীগের 2 গ্রুপ, অর্থাৎ ক্ষমতার আধিপত্য, কে বেশি ক্ষমতা ভোগ করবে এসব নিয়ে। আর দেখুন, রাজনীতি এবং ছাত্র রাজনীতিটা যদি সুস্থভাবে না পরিচালিত হয় তাহলে এই ধরনের ঘটনা বাড়বে। রাজনীতি সুস্থ হলেও যে একেবারে হবে না তা না, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের একটি নৈতিক বল থাকে, জোর থাকে, এগুলো বন্ধ করার। আমরা কিছুদিন আগে দেখলাম বুয়েটে ঢাকা ছাত্রলীগের নেতারা সেখানে যে রাজনীতি চালু করার চেষ্টা করলেন, কিন্তু যেসব জায়গায় ছাত্রলীগ আছে, যেসব ক্যাম্পাসে, সেখানে তারা শান্তি রক্ষা করতে পারে না কেন? সেখানে কেন হানাহানি হয়? তো এই প্রশ্নটা তো সাধারণ ছাত্রলীগ, এই প্রশ্নটা আমাদেরও। অর্থাৎ ছাত্র রাজনীতি তখনই সুস্থ হবে যখন ছাত্র সংসদগুলোর নির্বাচন হবে। এবং দেখুন, 33 বছর ধরে বাংলাদেশের ছাত্র সংসদের নির্বাচন নেই। একমাত্র ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার জন্য হয়েছে, এবং এটাই শেষ। আমরা বলি যে কি বলে জনপ্রিয় সরকার, জনগণের সাথে তাদের নিবিড় সম্পর্ক আছে। তো সেই সরকার কেন এই ছাত্র সংসদগুলোর নির্বাচন দিতে ভয় পায়? তো এই প্রশ্ন তো মানুষের মধ্যে আসবে। এবং বুয়েটের ক্ষেত্রে তো এই প্রশ্নটাই উঠেছে যে বুয়েটে তারা বলছে যে ছাত্র সংসদ নির্বাচন করতে চায়, তাহলে অন্য জায়গায় কেন করে দেখাচ্ছে না? এবং ছাত্রলীগ তো ক্যাম্পাসে তো অন্য সংগঠন নেই, তাহলে তারা এককভাবে যেখানে একচ্ছত্র আধিপত্য তাদের, সেখানে তারা নির্বাচন করতে পারছে না। তার মানে ভয় হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তাদের এই অবস্থান, এই ভাষাভঙ্গি, বক্তৃতা বিবৃতি এবং আচরণ পছন্দ করছে না। সেই আপনি জানেন যে টিআইবির তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে জলবায়ু তহবিল সম্পর্কে, এবং সেখানে বলছে দুর্নীতির কারণেই
যে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে ছিটকে দিয়েছে? মানে এটা তো খুবই দুর্ভাগ্যজনক। এক হচ্ছে জলবায়ু তহবিল বাংলাদেশ হচ্ছে খুবই, আমরা বলি যে আমরা এর জন্য দায়ী নয়, কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ। এবং সেখানে আন্তর্জাতিক এই যে জলবায়ু তহবিল থেকে আমরা যে সহায়তা পেয়েছি, সেটা যদি আমরা ভালো মানে কাজে লাগাতে না পারি, সেটা যদি দুর্নীতি হয়, অপচয় হয়, এবং যেখানে জলবায়ু পরিবর্তনের যে প্রকল্পে কাজে লাগানোর কথা, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা যাবে, যেখানে জলবায়ু ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া যাবে, আশ্রয় দেওয়া যাবে, তাদের কর্মসংস্থান করা যাবে, সেটা না করে যদি বিলাসী কোনো প্রকল্পে সেই টাকা ব্যয় করা হয়, আর সেটা সবচেয়ে খুবই দুঃখজনক। সেই আপনি জানেন যে হজ যাত্রীদের একটা খবর আছে, 15,000 হজ যাত্রী সৌদি পৌঁছেছেন, ভিসা হয়নি 10,000 জনের। 10,000 জনের ভিসাটা এখনো না হওয়ার কিছুটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এখন এই হজ যাত্রী নিয়ে প্রতি বছরই কিন্তু এরকম আমরা এই উদ্বেগজনক খবর পড়ি, এবং শেষ পর্যন্ত মোটামুটি হয়ে যায়। কিন্তু এই যে যদি কোনো হজ এজেন্সি প্রতারণা করে এবং তাদের বাড়ি ভাড়ার ব্যবস্থা না করে, তাদের কাগজপত্র ঠিক না করে, তখন তো তারা বিপদে পড়ে। দেখুন, হজ হচ্ছে পবিত্র জিনিস, ধর্মানুরাগীদের জন্য। সেই হজ নিয়েও যদি কেউ জালিয়াতি করে, এর চেয়ে মানে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে। কিন্তু মনে করি প্রতিবারই সরকার কিন্তু সতর্কবাণী উচ্চারণ করে, অনেকের লাইসেন্স বাতিল করে দেয়, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয় না, কারো বিচার হয় না, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, এবং কেউ শাস্তি পায় না। সুতরাং তারা বেপরোয়া করেই থাকে, এবং ধর্মের নামে। কারণ এই হজ এজেন্সির সাথে যারা যুক্ত, তারা এখানে একটা মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছেন, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কারণটা কি? না, কারণ হচ্ছে নিতে চান না, বা যাদের বিরুদ্ধে নিতে হবে তাদের সাথে তাদের অন্যরকম সম্পর্ক আছে। এখন যেখানে দুর্নীতি অনিয়মই নিয়ম হয়ে যায়, আর সেখানে তো আইনের শাসন প্রতিষ্ঠা করা কঠিন, সেখানে অন্যায় দুর্নীতি বন্ধ করা কঠিন, এরকম জালিয়াতির শিকার মানুষদের সহায়তা দেওয়া কঠিন। এখন যেটা হচ্ছে যে এই অবস্থায় আপনি লক্ষ্য করে দেখেন যে একটা দেখছি আমি, এটা আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে যে পেনশন স্কিম না করলে আশ্রয়নের ওর বাতিলের হুমকি। পেনশন স্কিম করতে হবে, এটা অর্থ আসলে না, বাধ্যতামূলক পেনশন স্কিম খুব ভালো পদক্ষেপ, উন্নত দেশগুলো আছে। কিন্তু এখানে আশ্রয়নের ঘর বাতিল করে মানে এটা ধরনের সাজা দেওয়া, শাস্তি দেওয়া, কেউ সরকার বোঝাবে যে এটার লাভ কি। এবং এখন পর্যন্ত তাহলে প্রথম যে প্রশ্ন আসে, সরকারি কর্মকর্তাদের কেন এই পেনশন স্কিমের আওতায় আনা হয় না? তাদের আলাদা পেনশন থাকবে কেন? সাধারণ মানুষ যদি আলাদা পেনশন না থাকে, সরকারি কর্মকর্তাদের থাকবে কেন? আবার সরকার আরেকটি সার্কুলার দিয়েছে যে মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আবার এই তারা পেনশন পাবে না, তারা নতুন পেনশন স্কিমে, এই বাধ্যতামূলক পেনশন স্কিমে তাদের অন্তর্ভুক্ত হতে হবে। মানে এক ধরনের যারা সুবিধাপ্রাপ্ত তাদেরকে বেশি সুবিধা দেওয়া, এবং যারা সুবিধা কম পায় তাদের নানাভাবে হয়রানি করা হয়। ওই হয়রানিতে বাঁচার পথ কি? বাঁচার পথ আইনের শাসন, সুশাসন, সুনীতি, এবং তার যথাযথ বাস্তবায়ন, এবং সরকারের নীতি পরিকল্পনায় ন্যায্যতা থাকা। মানে এটা কাউকে তেলা মাথায় তেল দেওয়া, বা যারা সুবিধাজনক অবস্থা আছে তাদের আরও সুবিধা করে দেওয়া, যেটা আমাদের ক্ষেত্রে অভিযোগ আছে। যে আপনি চিন্তা করুন যে একজন সচিব, তিনি সচিব পদে দায়িত্ব পালন করবেন বলেই সচিব পদে তাকে নিয়োগ করা হয়। কিন্তু বাংলাদেশে যতগুলো সচিব আছে তার 3 গুণ হচ্ছে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিচের পদে চাকরি করেন, কিন্তু তাদেরকে সচিব করা হয়েছে। এরকম অতিরিক্ত সচিবের ক্ষেত্রেও তাই, যুগ্ম সচিবের ক্ষেত্রেও তাই। মানে এক ধরনের, আমরা তো সরকারি প্রশাসনকে বলা হতো পিরামিড আকৃতির, নিচে
ভারী হবে, নিচে বড় হবে, উপরে মানে কি বলে শীর্ষে খুব থাকবে, সরু থাকবে। এখন উল্টো হচ্ছে, মানে এখন হচ্ছে যে মাথাভারী প্রশাসন। মাথাভারী প্রশাসন হচ্ছে এই যে ব্যয়, এবং একটি পত্রিকায় দেখলাম যে সরকারের যে বাজেট তার 43% হচ্ছে তার এই সরকার পরিচালনার ব্যয়। তারপর তো ঋণ শোধ ইত্যাদি, যে বাজেট যে 7 লাখ বা 8 লাখ কোটি টাকার যাই হোক না কেন, প্রথমত তো এটি পুরোপুরি বাস্তবায়ন হয় না, তার একটা বড় অংশ কাটছাট হয়। বর্তমান অর্থনীতিতে এটা বাস্তবসম্মত কিনা? বাস্তব তো করে আসছে, এখন বাস্তবসম্মত মানে এটা ন্যায়সঙ্গত কিনা। বাস্তব তো আমরা ধরে নেব সরকার যেটা করছে সেটাই বাস্তব, মানে সেটাই আমরা মেনে নিতে বাধ্য। কিন্তু তাতে জনগণ লাভবান হচ্ছে কিনা, লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি ক্ষতিগ্রস্ত হয় তার এই বিরাট অঙ্কের বাজেট দিয়ে কী হবে, এবং যে বাজেট বাস্তবায়ন করা যায় না। আপনি রাজস্ব যে লক্ষ্যমাত্রা ধরা হয় সেটা পূরণ হয় না, অন্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পূরণ হয় না। এমনকি শিক্ষা ও স্বাস্থ্যের মতো অতি গুরুত্বপূর্ণ যে খাত, সেখানে যে বরাদ্দ, প্রথমত হচ্ছে বরাদ্দ খুবই কম দেওয়া হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই বরাদ্দের হার কম, স্বাস্থ্য খাতেও শিক্ষা খাতেও, এবং সেটাও পুরোপুরি এবং যথাযথ ব্যয় হয় না, ব্যয় করতে পারে না। তার মানে আমাদের প্রশাসন যন্ত্র এত অদক্ষ, এত অনিয়মে অভ্যস্ত যে জনগণ যাতে লাভবান হবে সেদিকে তাদের দৃষ্টি নেই, তাদের নিজেদের লাভবান হওয়ার দিকেই দৃষ্টি। আমি কালবেলা শিরোনাম দেখছিলাম যে সুদ হার বাড়িয়েও আমানত টানতে পারছে না ব্যাংক। না, সুদ হার বাড়িয়েছে হয়তো সপ্তাহখানেক, হয়তো এটার একটা ফল পাওয়া যাবে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী। যেটা সবাই বলে আসছিলেন, এই যে ৯/৬ যে প্রক্রিয়া চালু করেছিলেন, এবং সেটাও কিন্তু ব্যবসায়ীদের দাবি ছিল। এখন সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু নতুন পদ্ধতির, সেটি ডলারের ক্ষেত্রে এবং সুদের হারের ক্ষেত্রেও এর সুফল পেতে অনেক দেরি হবে। আবার সুফলটা তখনই আসবে যদি খেলাপি ঋণ কমানো যায়, যদি ব্যাংকিং খাত থেকে যে টাকা লোপাট হয়ে গেছে সেগুলো ফেরত আনা যায়। অনেক কিন্তুর উপর নির্ভর করে এটা সুফল হবে, সুফল জনগণ পাবে কি পাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।